আমরা গতদিন আলোচনা করছিলাম, বেশ কিছু রুব্রিক্স নিয়ে আলোচনা করছিলাম ফসফরাসে, যেগুলা চেনা যায়। এই রুব্রিক্স গুলো অনেক সময় ফসফরাসের পার্সোনালিটিকে নির্দেশ করে। রুব্রিক্স গুলা জানতে পারলে, অ্যাটিটিউড যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা। আমরা একটা ক্যারেক্টার বুঝে গেলাম, একটা ফ্যাসেট বুঝে গেলাম ফসফরাসের। হ্যাঁ, তো লাস্ট যে আলোচনা করছিলাম সেখানে সেদিন একটা রুব্রিক্স বলেছিলাম, আজকে রেপার্টরি চালু করতে পারিনি। সেটা হলো ডেলুশন, চেয়ার রাইজিং আপ, চেয়ার ইজ। চেয়ার, CHAIR, চেয়ার। চেয়ার মানে কি? হোয়াট ইজ চেয়ার? চেয়ার মানে কি বলেন দেখি? আমরা চেয়ারকে কি বুঝি? চেয়ার বলতে আমরা কি বুঝি? চেষ্টা করেন, পারবেন? এনি আইডিয়া চেয়ার দিয়ে আমরা কি বুঝি? স্যার বানানটা কাইন্ডলি। চেয়ার লিখে দিচ্ছি। চেয়ার, এই চেয়ার। চেয়ারফুলের চেয়ার না, এটা চেয়ার। আরামকে দ্বারা। চেয়ার দিয়ে আমরা কি বুঝি? আরামকে দ্বারা উচ্চ এটা কি? উচ্চ মর্যাদা। হ্যাঁ, চেয়ার হলো সম্মান, সম্মানের জায়গা, তাই না? স্ট্যাটাস। আমি এখন চেয়ারে নাই। আপনি দেখেন, একটা পার্সন যখন একটা পদ, মানে ডেজিগনেশনের, যেমন ধরেন যে রাজশাহী ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ভিসির চেয়ার, প্রফেসররাই বসেন, তাই না? তো প্রফেসর সাহেব উনি যখন ডিপার্টমেন্টে আছেন, তখন কিন্তু ভিসির ওই মর্যাদা পাচ্ছে না। যখন ওই চেয়ারে যে বসলো, তখন তার স্ট্যাটাসটা বেড়ে গেল, তার মান মর্যাদা বেড়ে বেড়ে গেল। তো ফসফরাসের মধ্যে সম্ভবত চেয়ার রাইজিং আপ, চেয়ার ইজ, আমি লিখে দিচ্ছি, ডেলুশন, চেয়ার রাইজিং আপ, চেয়ার ইজ। হ্যাঁ, এটা রেপার্টরি খুললে, মানে রেপার্টরি ইয়েতে পাওয়া যাবে ভাষায়। তো এই যে চেয়ার রাইজিং আপ, চেয়ার ইজ, হ্যাঁ, এইটা ফসফরাসের একটা স্পেশাল চাহিদা। কারণ আমি গতদিনের আলোচনায় বলছিলাম যে একটা তার স্ট্যাটাস থাকবে, তার একটা মান মর্যাদা থাকবে, সেটা এখান থেকে বোঝা যায়। এর কাছাকাছি আরেকটা রুব্রিক্স হচ্ছে ডেলুশন, র্যাঙ্ক, হি ইজ এ র্যাঙ্ক পার্সন অফ। ডেলুশন, হি ইজ এ র্যাঙ্ক পার্সন অফ। র্যাঙ্ক পার্সনটা কি? হোয়াট ইজ র্যাঙ্ক? এনি আইডিয়া র্যাঙ্ক পার্সন কি? আমরা র্যাঙ্ক কাকে বলি? এটা পদবি স্যার। হ্যাঁ, ওই চেয়ারও যেরকম স্ট্যাটাস, মর্যাদা, সেরকমই। মানে এই রুব্রিক্সটা বলছে র্যাঙ্ক, হি ইজ এ র্যাঙ্ক পার্সনটা বলছে যে সে অনুভব করে যে সে অন্যদের থেকে র্যাঙ্ক, মানে আলাদা, তার নিজস্ব একটা মর্যাদা আছে সমাজে, মানে প্রত্যেকেই তার সম্মান করবে। ইয়েতে আমরা দেখি না, সেনাবাহিনীতে র্যাঙ্ক ব্যাচ পড়ায় দেয়, যার যত উপর দিকে যায় তার অধীনস্থরা তার সম্মান তত বেশি হয়, তাই না? যে র্যাঙ্কের মেডেল। অর্থাৎ প্রথম সারির লোক, সে হচ্ছে প্রথম সারির লোক, উপরের, অন্যদের চেয়ে উপরে এবং প্রথম সারির লোক। প্রথম সারি ডেফিনেটলি, কিন্তু তার একটা নির্দিষ্ট মর্যাদা আছে। তো র্যাঙ্কের অনেকগুলো অর্থ আছে, আমরা অর্থগুলো একটা বুঝি। ফার্স্ট অর্থ হলো এ ডিগ্রি অফ পজিশন, অফ ডিগনিটি অর ইমাজেন্স অর এক্সিলেন্স, মানে মর্যাদা বা ডিগনিটি, বা মানে ডিগনিটির বিশিষ্টতা, শ্রেষ্ঠত্বতা। এই ডিগ্রিটা হচ্ছে তাকে একটা শ্রেষ্ঠত্ব জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে স্বতন্ত্র করছে। স্বতন্ত্র মানে কি? অন্যের থেকে আলাদা, ঠিক আছে? তাকে স্বতন্ত্র করছে। আরেকটা র্যাঙ্কের অর্থ হলো যে উচ্চ সামাজিক অবস্থান, যেমন উচ্চ পদের অধিকারী, সে হলো র্যাঙ্কড পার্সন। আমরা বলি হি ইজ এ র্যাঙ্কড পার্সন, মানে সে উচ্চ পদের অধিকারী। আরেকটা হচ্ছে র্যাঙ্ক কাদেরকে বোঝানো হয়? উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেডকে র্যাঙ্ক বোঝানো হয়। তো ফসফরাস তার সর্বোত্তম ব্যবহার করে, তার ব্যবহারটাকে সবচেয়ে ভালো করে অন্য মানুষের, মানে অন্যদের সামনে তার ব্যবহার যতটা ভালো করা সম্ভব সে দেখায়। কারণ সে বিশ্বাস করে আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে যদি ভালোভাবে প্রেজেন্ট হই, তাহলে ভবিষ্যতে এটা আমার কাজে লাগবে। সুতরাং সে এই ফসফরাসের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা এটা পাবেন লাইকোপোডিয়ামের মধ্যেও পাওয়া যায় এরকম। লাইকোপোডিয়ামের ইয়েরাও বলে, কিন্তু ফসফরাসের পরিবারের লোক, মানে তার IPR এসে আপনাকে বলবে সে বাড়ির থেকে বাইরের আচরণ ভালো। বাড়িতে এক ধরনের আচরণ,
বাইরে আরেক ধরনের আচরণ, যেটাকে আমরা হিপোক্রিসি বলি, তাই না? যে বাইরে হিপোক্রিসির উদাহরণ কি দেই আমরা, যে বাইরে নারী নেতৃত্বের কথা বলবে, তাই না, ফেমিনিটির কথা বলবে বাইরে, আর বাসায় কি করবে, বাসায় এসে বউকে ধরে পিটাবে, বউকে স্কুলে যেতে দিবে না, মানুষের সাথে মিশতে দিবে না, মানে পর্দার নাম করে একদম মধ্যযুগীয় যে সেটার মধ্যে রাখবে। এটা হলো হিপোক্রিসি, এই কৃত্রিম আচরণ। সে তার পরিবারের সদস্যদের কেয়ার করে না এবং তাদের প্রয়োজনের কথা চিন্তা করে না, তাদের কি প্রয়োজন কি হবে সেটা চিন্তা করে না, তোমাদেরটা তোমরা দেখে নাও। মানে পরিবারের লোকজনকে এক কথা সে পাত্তাই দেয় না, কিন্তু তার বন্ধু বান্ধব, তারপর কলিগ, সহযোগী যারা আছে তাদের জন্য অনেক কিছু করে, ঠিক আছে, অনেক কিছু, যেটা মানে বাড়ির লোকজন বললে বাড়ির লোক বিশ্বাস, সেটা করেছে, তো হতেই পারে না, বাড়ির লোকজনও অনেক সময় বিশ্বাস করে না, না বাড়িতে তো তার আচরণ অন্যরকম ছিল, ঠিক আছে। তো বাড়ির লোকজনের প্রতি তাহলে সে কি হলো, অত্যন্ত কঠোর এবং উদাসীন। হ্যাঁ, মনে হবে যে সে পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবারের লোক আলাদা না, আবার পরিবারের লোকজন বাইরের লোকের সাথে আচরণ দেখবে কি এই অমুক কি অমুক, এই জিনিসটা তাদের মাথা থেকে, তাদের মুখ থেকে বাড়িয়ে আসবে। তাহলে হলো মানে এই এই জায়গার আমরা রুব্রিক্স চিন্তা করতে পারি, রুব্রিক্স চিন্তা করে করতে পারি স্ট্রেংথ, হ্যাঁ, স্ট্রেংথ ফ্রম হিজ ফ্যামিলি, ফ্যামিলি থেকে সে বিচ্ছিন্ন, ঠিক আছে, স্ট্রেংথ ফ্রম হিজ ফ্যামিলি, ফ্যামিলি থেকে সে বিচ্ছিন্ন। তো আরেকটা জিনিস, সে সব সময় বাড়ির মানে কর্মকাণ্ড, দায়িত্ব, মানে বাড়ি বলতে তার ফ্যামিলি মেম্বার এবং তার চিলড্রেন, তাদের থেকে সে, তোমাদেরটা তোমরা বুঝে নাও। হ্যাঁ, আমাদের রেপার্টরিতে খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, রুব্রিক্স আমি দিই, escape attempts to family and children from, escape attempt to family and children, attempts to escape from her, attempt to escape from her, বুঝতে পেরেছেন? তার মানে আমরা প্রথমে স্ট্রেংথটার অর্থটা বুঝি। স্ট্রেংথটা কি? স্ট্রেংথ মানে হচ্ছে এই যে আমাদের মানে পরিবারের প্রতি ভালোবাসা থাকে, স্নেহ থাকে, এই স্নেহ ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাড়ির দিকে, তোমাদেরটা তোমরা বুঝে নাও, তোমরা মানে বলবে ওইভাবে, তোমাদেরটা তোমরা বুঝে নাও। সব ফসফরাসের কথা বলতেছেন, এগুলো ফ্যাসেট, বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্টেজের আপনারা ফসফরাস পাবেন, তখন দেখবেন। আমরা তো প্রথম দিকে দেখলাম কত ভালো মানুষ, তাই না, কত সুন্দর হ্যান্ডশেক করছে, এই করছে ওই করছে, তো একটা শ্রেণী এরকম পাবেন, মুখ ফিরিয়ে নিয়েছে, তাকান আরেক দিকে তাকায় আছে, ঠিক আছে, এটা হলো তার অ্যাফেকশন, ফ্যামিলির প্রতি অ্যাফেকশন থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, তার অনুরাগ বিবর্জিত হয়ে গেছে, অনুরাগ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক্সচেঞ্জের আরেকটা মানে হলো দূরে সরিয়ে রাখা, সরানো। তৃতীয় অর্থ হলো প্রথাগত পরিবেশ, যেটা যে এনভায়রনমেন্টে সে আছে সেটা, অথবা তার অ্যাসোসিয়েশন থেকে সরানো, এটাও একটা মানে। আরেকটা মানে হচ্ছে অরিজিনাল ইউজ অথবা প্রসেস থেকে সরানো, যেটা অরিজিনাল প্রক্রিয়া সেটা থেকে সরানোটাও হচ্ছে এক্সচেঞ্জ। তাহলে চারটা অর্থ আমরা বুঝলাম। তো আপনি যদি আপনার পরিবার বা বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, তবে আপনি হয়তো, কি কারণে আপনি বিচ্ছিন্ন হন এবার চিন্তা করেন। আমি আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে আমি কেন বিচ্ছিন্ন হব? কিভাবে বিচ্ছিন্ন হওয়ার উপায় কি? ঝগড়া করব, বিবাদ করব। ঝগড়া বিবাদ যখন হবে তখন আমি কি করবো? তাদের সাথে কথা বলা বন্ধ করে দিব। এটা হলো একটা আনুষ্ঠানিক বিষয়। আপনি দূরে চলে যাওয়ার এটা একটা কিন্তু ওয়ে। আপনি আজকে কলহ করলেন, গালমন্দ করলেন, দুটো কথা শোনালেন, গায়ে হাত তুললেন, এবার কথা বলা বন্ধ, মানে আনুষ্ঠানিক ভাবে আপনি দূরে সরে গেলেন, ঠিক আছে। তো ডিকশনারিতে খুব সুন্দর একটা লাইন দেওয়া আছে, হি নোজ আই এম স্ট্রেঞ্জ ফ্রম মাই ফাদার বাট হি ডাজ নট নো হোয়াই। সে জানে যে আমি আমার বাবার থেকে বিচ্ছিন্ন, কিন্তু সে জানে না কেন।
খুব সুন্দর লাগছে, আমি কারণে লাইনটা তুলে নিয়েছি। তাহলে স্ট্রেঞ্জ হলো এমন আচরণ যেটাতে সে সম্পূর্ণভাবে তার মানে আরেকজনকে অপরকে অস্বীকার করছে এবং তার প্রতি তার কোনো দায়িত্ববোধ বা দায়িত্ববোধ বলবো না, কোনো দায়বদ্ধতা অনুভব করে না, তার কোনো প্রকার দায়বদ্ধতা অনুভব করে না। হ্যাঁ, ঝগড়া বিবাদ, ভালোবাসার অভাব, বিরক্তি ইত্যাদি নানান কারণে সে পরিবার বা তার সন্তান থেকে বিচ্ছিন্ন থাকে। সে তাদেরকে খুব একটা ভালোবাসে না, তাদেরকে যত্ন নেয় না, তাদের প্রতি কোনো অ্যাংজাইটি থাকে না, কোনো টেনশন থাকে না, কেয়ার থাকে না। যেমন যেন মনে হয় সে তাদেরকে পরিত্যাগ করেছে। আমরা পরিত্যক্ত বাড়ি বলি না, বা পরিত্যক্ত রিলেশন বা ইয়ে করি। এবং দায়িত্ব নিতে এরা সিরিয়াস হয় না, সিরিয়াস থাকে না। এটা হলো স্ট্রেন্থ। এরপরে দেখেন রুব্রিক্সের মধ্যে দ্বিতীয় রুব্রিক্সটাতে দেখেন এসকেপ একটা ওয়ার্ড আছে। এসকেপ মানে কি? হোয়াট ইজ এসকেপ? এসকেপ হচ্ছে, এসকেপ মানে আমরা জানি পালানো, তাই না? তো এসকেপের ভালো মিনিং হচ্ছে আপনার অপছন্দের জিনিস। কোথায় থেকে পালান আপনি? অপছন্দের কিছু একদম মুখোমুখি হবেন না। দেখা হতে পারে, মুখোমুখি হতে পারে, তখন আপনি কি করছেন? সেটা থেকে এড়িয়ে যাচ্ছেন। এবং আপনি যদি এমন একটা ব্যক্তি বা পরিস্থিতির মুখোমুখি পড়েন যেটা আপনার একদমই পছন্দ না, আপনি সহ্য করতে পারেন না, আপনার বিরক্তি তৈরি হয়, এরকম ব্যক্তির পেছনে ইয়ে করেন, তখন এই এসকেপের ইয়ে হয় কি, এরা এড়ানোর জন্য নানান অজুহাত খুঁজতে থাকবে এবং খোঁজার চেষ্টা করে সেখান থেকে পালাবে। ঠিক আছে? তো সে জনসম্মুখে সুন্দর আচরণ করে, কারণ সে জানে সে জানে যে তাকে অবজার্ভ করা হচ্ছে। ফসফরাস জনসম্মুখে খুব ভালো আচরণ করবে, এত সুন্দর সুন্দর কথা বলবে, এত মিষ্টি হাসি দিবে, চেহারা সুন্দর, লাবণ্যতা থাকবে, মাইল্ডনেস থাকবে, অনেক কিছু থাকবে। হ্যাঁ, কিন্তু কেন? কারণ সে জানে যে সবাই তাকে অবজার্ভ করছে, দেখছে, এবং এটা তার ব্যক্তিগত লাভের জন্য সে চেষ্টা করে ওই রকম আচরণ করার। কিন্তু বাস্তবে সে হিপোক্রেটস, মানে কি, হাতির দাঁতের মতো। যা দেখা যায়, হাতির কি দেখার দাঁত আর খাওয়ার দাঁত আলাদা, তাই না? আপনারা যেটা দেখেন ওটা দেখি খায়, ওটা খায় না। এই ফসফরাসও তাই। তো সে যেরকম আচরণ করছে, প্রকৃতপক্ষে তার অ্যাটিটিউডটা পুরাই আলাদা। মানে সে যা বলে তা বাস্তবে সে করে না। একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি যিনি জনসভার মধ্যে আছেন এবং নিজেকে একদম মহান গ্রেট দেখানোর জন্য তিনি কি করলেন? এক চেক লিখে দিলেন, যাও দান করে দিলাম, সুস্থ অন্ধ কল্যাণ সমিতিতে দান করে দিলাম, বিধবা মহিলাদের কল্যাণ সমিতি দান করে দিলাম। এবং খুব হাসি মুখে, সিনেমাতে দেখেন কালো চশমা পরে হাসি মুখে সবার সামনে এটা করছে। যে যাই বলুক না কেন, সে সবার সাথে ইয়েস, জি, ইউ আর কারেক্ট, রাইট, এরকম আচরণ করছে, হাসি মুখে আচরণ করছে। কারণ কি? কারণ তাকে সবাই দেখতেছে। কিন্তু গ্রেট নিজেকে দেখাতে চায়, সে নিজেকে ভাবেও। তো জনগণের হ্যাঁতে সে হ্যাঁ মেলাচ্ছে, তাদের পছন্দ অনুযায়ী করবে, কিন্তু এই কাজটা হবে শো অফ। এবং এই শো অফটা কেন করবে? কারণ সেখান থেকে তার লাভবান হওয়ার সে আশা করে। কিসের লাভ? তার খ্যাতি বাড়বে বা অন্য কোনো স্বার্থ সিদ্ধি হবে, এই কারণে সে এমনটা করতেছে। সে এমন ভান করবে যে সে সব বিষয় জানে, সে একদম দুর্দান্ত ব্যক্তি, কিন্তু বাস্তবে সে ওরকম না। ঠিক আছে? সে অন্যকে নানান ধরনের শিক্ষা দিবে, নানান শিক্ষা চাপিয়ে দিবে, এটা এটা করা যাবে, এটা করা যাবে না, অথচ নিজে ওই জিনিসগুলো মানবে না। হিপোক্রেটস। ঠিক আছে? এই ব্যক্তি, কি বললাম একটু আগে, পরিবারের সম্পর্কে ততটা সচেতন নয়, পরিবারের চাহিদার দিকে সে মনোযোগ দেয় না। বাহির থেকে কেউ যদি চায় যে আমি অমুক জায়গায় আসছি, আমার এটা লাগবে, ঠিক আছে, পকেটে 500 টাকা বাইর করে দিয়ে দিবে, 2000 টাকা দিয়ে দিবে। কিন্তু তার স্ত্রী সন্তান যদি তার কাছে, বাবা টাকা লাগবে, এই দাও বাজার করতে, হ্যাঁ যাও,
ধমক দিবে বা এমন একটা অজুহাত দিয়ে দিবে, ওহো, যদি পোলাইটলি বলে তাহলে খুব এমন একটা অজুহাত দিয়ে দিবে যে না না আমার কাছে টাকা নেই। বুঝতে পারছেন? এটা হলো ফসফরাস। তো হিপোক্রে এই স্কেপের বিষয়টা তো আমরা বুঝলাম। স্কেপের আরো কয়েকটা ডিকশনারি মিনিং আছে, আমি একটু বলে নিই, আপনারা নোট করে নেন বা ভিডিও থেকে নোট করে নেন। স্কেপের প্রথম ইয়েটা হচ্ছে বন্দি, হ্যাঁ, বা সংযম থেকে পিছে পালাবার চেষ্টা করা, পালানো আর কি। স্বাধীনতা পুনরুদ্ধারের বদ্ধতা থেকে মুক্ত হওয়া, যেমন কারাগার থেকে পালিয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ইয়েটা কি, সাধনা বা বিপদ থেকে দূরে সরে যাওয়া, গ্রেপ্তার, শাস্তি বা হুমকি বা ধর্মীয় কোনো আহ, ভালো মন্দর বিষয় থেকে এড়িয়ে যাওয়া। তারপরে কি, গ্যাস ইজ স্কেপিং বলে একটা ওয়ার্ড আছে, গ্যাস ইজ স্কেপিং, আমি লিখে দিচ্ছি, গ্যাস ইজ স্কেপিং। এটা হলো কি, ধরেন গ্যাস কি বদ্ধ জায়গার মধ্যে রাখে, একটা ঘেরের মধ্যে রাখে, সেখান থেকে গ্যাস যখন লিকেজ হয়ে যায় বা ওখান থেকে ইয়ে হয়ে যায়, সেটাকে কিন্তু গ্যাস স্কেপিং বলে। তো পিছলে যাওয়া, এটাও এক ধরনের স্কেপিং এর একটা অর্থ হচ্ছে পিছলে যাওয়া। হ্যাঁ, ধরেন অপহরণ করছে, তার হাত থেকে ফুসকে যাওয়া, পিছলে যাওয়া বা ফুসকে যাওয়া, এটা হচ্ছে স্কেপ করা আর কি। তারপরে এড়াতে সফল হওয়া, মানে সম্ভাব্য কোনো হুমকি বা সম্ভাব্য কোনো বিপদ বা মন্দ কিছু থেকে ওটাকে এড়িয়ে যাওয়া, এটাও স্কেপ। তারপরে লক্ষ্য করা বা প্রত্যাহারে ব্যর্থ হওয়া। হ্যাঁ, এখানে ডিকশনারি লাইন দেওয়া আছে, কি উদাহরণ দেওয়া আছে, হি হিজ নেম এসকেপস মি, তার নামে আমাকে এড়িয়ে যেতে হলো বা এড়িয়ে যায়। ঠিক আছে, তারপরে বাস্তবতা পরিহার করা, এটাও একটা অর্থ। হ্যাঁ, মিস্ট্রি স্টোরিজ ক্যান বি স্কেপ, মানে রহস্যময় গল্প বাদ দিয়ে। এইভাবে অনেকগুলো অর্থ ইউজ করা হয়। তো স্কেপের সাথে স্কেপের অনেকগুলো সিনোনেম আছে, আমি সিনোনেম গুলো একটু দিয়ে দিচ্ছি, এটা কি লিখে নেন, এগুলো আমাদের রেপার্টরিতে আছে, এগুলো এখন একটু করে শিখে রাখি, পরে প্রয়োজন অনুযায়ী হবে। স্কেপ মানে তো আমরা বুঝলাম, স্কেপের সিনোনেম হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড। ঠিক আছে, আমাদের এখানে অনেকজন ইংলিশ ম্যান আছে, আজকে আমরা একটু 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 করে পরীক্ষা নেব। হ্যাঁ, এভয়েড, এভয়েডিং, লুক অ্যাট হয় না আমাদের রুব্রিক্স আছে, ক্লাম্বাম মেড, আর আর আরো দুই তিনটা মেডিসিন আছে, পালসিটিলা। হ্যাঁ, তারপরে এলডুই, এটা উচ্চারণ কিন্তু কঠিন, এলডুই। হ্যাঁ, অনেকগুলা ইয়ে আছে, শান, শান মানেও কিন্তু ওই স্কেপের মতন পরিহার করা, শান। হ্যাঁ, তারপরে এসকিউ, এটা মানেও একই, এরকম আরো অনেকগুলো আছে, আমরা এগুলা মানে রেপার্টরিতে এই ওয়ার্ড গুলো আছে, এই সবগুলার যদি আপনি ডিকশনারি মিনিং দেখেন, এগুলার অর্থ দাঁড়াবে কিছু থেকে দূরে থাকা। তো স্কেপের বিষয়টা কি, স্কেপ মানে এই প্রত্যেকটা ওয়ার্ড তো বললাম কি সিনোনিম, মানে প্রায় কাছাকাছি অর্থ। স্কেপ হলো প্রচেষ্টার মাধ্যমে বা সচেতনতা এবং সচেতন থেকে তার যে অভিপ্রায় আছে সেটা থেকে দূরে চলে যাওয়া বা ওটাকে পাশ কাটিয়ে চলে যাওয়া, এটা হলো স্কেপ। হ্যাঁ, আমরা যেরকম বলি, একটা লাইন দেওয়া আছে খুব সুন্দর, নাথিং স্কেপ আর সার পায়, কোনো কিছুই তার তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারে না, তার দৃষ্টি এড়াতে পারে না, আমরা বলি না নাথিং স্কেপ আর সার পায়। এখানে স্কেপ, এখানে কিন্তু এই জায়গায় আপনি স্কেপের জায়গায় অ্যাভয়েড দিতে পারবেন না। তাহলে স্কেপ হলো বিপদ থেকে দূরে থাকার জন্য আর কি। আর অ্যাভয়েড কাকে বলে, হোয়াট ইজ অ্যাভয়েড, আমরা অ্যাভয়েড কোথায় ইউজ করি, এনি আইডিয়া? অ্যাভয়েড, অ্যাভয়েড হচ্ছে বিপদ বা অসুবিধা এড়িয়ে, হ্যাঁ, এড়িয়ে একটা পূর্বাভাস এবং সতর্কের উপরে অ্যাভয়েড এর মধ্যে জোর দেওয়া হয়। আমরা যেরকম আহ, একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে, ট্রাই টু অ্যাভয়েড পাস্ট এরর,
অতীতে যে ত্রুটি করা হয়েছে, যে বিচ্যুতি ছিল, সেটাকে অ্যাভয়েড করো। ঠিক আছে, ট্রাই টু অ্যাভয়েড পাস্ট এরর, অতীতের ত্রুটিগুলোকে এড়ানোর চেষ্টা করো। আর এভয়েড মানে কি, এভয়েডিং, আমরা আমাদের রুব্রিক্স আছে। এভয়েড মানে হচ্ছে কোনো ব্যক্তি বা জিনিস, হ্যাঁ, খুব অস্থায়ী ভাবে হলেও ঘুরে যাওয়া বা তার নাগালের বাইরে চলে যাওয়া, সাধারণত মানে কৌশলে বা চালাকি করে অন্যদিকে মনোযোগ নেওয়া। আমরা দেখি না, রুগী এসে এভয়েডিং লুকের মায়ের কোলে বসে থেকে এইরকম করে ইয়ে করছে। আমরা এভয়েডিং লুক অ্যাট হয় না, আপনি যখন তাকাচ্ছেন তখন সে এরকম করে ইয়ে করে দিচ্ছে। আমরা এই রুব্রিক্সটা কিন্তু নিই, প্লাম্বার এটা মনে পড়াইছিলাম। তাহলে এই এভয়েডিং এর ইয়েটা আমরা বুঝলাম। আর এলুডটা কি? এলুড হচ্ছে চালাকি বা ধুরন্ধরির মাধ্যমে সেখান থেকে বেঁচে বের হওয়া, সেখানে চালাকি থাকবে। যেন একটা জালের মধ্যে আটকায় গেছে, অল্পের জন্য আটকায় যাচ্ছিল, কিন্তু সে খুব টেকনিক্যাল, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ ব্যবহার করে অল্পের জন্য সেখান থেকে বেরিয়ে গেল। বানানোটাও কিন্তু হুমকিদায়ক ছিল। তো এই এলুডের অর্থ হিংসা, চতুরতা, দক্ষতা বা ধূর্ততা ব্যবহার করে তাকে ধোকা দিয়ে, বিভ্রান্ত করে সেখান থেকে পালানো। যেমন ধরেন যে একটা শিয়াল কি করে, শিয়াল শিকার করতে গেছে, খুব চালাকি করে শিকারীকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এটার ইংরেজি করতে গেলে আমরা কিন্তু এলুড ইউজ করব। আর শান, লাইট অ্যাভারশন টু শান আমরা বলি না, এই শানটা কি? শান হচ্ছে এড়িয়ে চলে কোনো জিনিস থেকে বাঁচা, তার মুখোমুখি করা বা এড়িয়ে যাওয়া, মানে এটার সাথে ঘৃণার একটা বিষয় জড়িয়ে থাকে। ঘৃণা, ইউ হ্যাভ শার্নড ইউর রেসপন্সিবিলিটি, আপনি আপনার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমি না করব না, আমি টেস্ট করব না। আমরা লাইট অ্যাভারশন টু শান নিই না, টেস্ট করতে যাচ্ছে না, স্টামোনিয়াম, তারপরে আরো দু একটা মেডিসিন আছে। আর এসকিউ এর অর্থ হলো মূর্খ বা অরুচিকর হিসাবে এড়িয়ে যাওয়া, বিরত থাকা। যখন আপনি কিছু পরিহার করেন তখন আপনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান বা জড়িত হন। আমি চেষ্টা করছি আর কি, এগুলো সব ডিকশনারিতেই পাবেন, আমি আপনাদের সামনে নিয়ে আসার, যে প্রায় একই ধরনের জিনিস হলেও এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ আছে। ভালো হতো কেস ধরে ধরে আলোচনা করতে গেলে, তো হবে কখনো না কখনো। আপাতত এটুকু মাথায় রাখেন, নোট তো করে নিতে পারবেন। কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে আজকে কয়েকটা কেস আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টিপস আমি মনে আলোচনা করেছি, তারপরেও বলি। ছোট বাচ্চা আসবে আপনার চেম্বারে, ফসফরাসের ছোট বাচ্চা আপনার চেম্বারে আসবে, মনে করেন তার আমার মতন কাশি হয়েছে, প্রচন্ড কাশি হয়েছে, অনেক জ্বর হয়েছে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি কি সমস্যা হচ্ছে? সে বলবে যে জ্বর, কাশি, আর কি হচ্ছে? গলা ব্যথা। হ্যাঁ, গলা ব্যথা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এবার আপনি আর বুকে ব্যথা, তো বুকে ব্যথা, গলা ব্যথা এগুলা বললে আপনি কি করবেন? বললেন হা করো, তাই না? বা আপনি ড্রয়ার থেকে হা করো বললেই তো হয় না, ড্রয়ার আপনার ছোট টর্চ রাখবেন, এই ছোট টর্চ নিলাম, নিয়ে যেই ইয়ে করতে যাব, টর্চ বাহির করে টেপা মাত্র ওকে কিন্তু বলা লাগবে না হা করো, ও কিন্তু হা করে ফেলবে। অথবা আপনি স্টেথোস্কোপ নিলেন, আপনি স্টেথোস্কোপ নিলেন, তো বেশিরভাগ ক্ষেত্রে হায়োসেমাস বা স্ট্যামোনিয়াম বা আদার্স কিছু মেডিসিন আছে, এরা কি করে, ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু এগুলাই হয় চেম্বারে আসলে। এরা কিন্তু ওই দেখলে ভয়েই পালায় যায়, প্রথমবার আসলে তো ডেফিনেটলি পালায় যায়। হ্যাঁ, এই বাচ্চারা অদ্ভুত টাইপের। তো আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, যদি ক্যামোমিলা হয় বা সেরা কান্না শুরু করে, চিৎকার, আনসিভিলাইজড চিৎকার করা শুরু করলে, ক্লাস করতে গেলে তো মাথা নষ্ট করে দেবে। এটা আমরা দেখেছি, আলোচনা করেছি চাইল্ড মেডিসিনের সময়, তাই না? কিন্তু এই বাচ্চা, আপনি যেই স্ট্যাথো নিলেন, এই বাচ্চা কিন্তু আপনার সামনে আগে আসবে। হ্যাঁ, এসে করলো, অথবা স্ট্যাথো নিলেন, তখন এসে চেস্ট আগায় দিচ্ছে, এখানে চেক করো, ঠিক আছে? বা দেখা যাচ্ছে এই কাশি হচ্ছে, যে কাশি হচ্ছে, এরকম কাশি, সে কিন্তু বোঝাবে। তো এটা যে শুধু বাচ্চারা করে তা না, একটা মহিলা যদি
পেশেন্ট হয়, অ্যাডাল্ট আর কি, মেল ফিমেল লেডি যাই হোক না কেন, সেও কিন্তু এরকম করে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আপনি বড়দের ক্ষেত্রে এরকম পাবেন যে এসে লম্বা করে হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে লম্বা করে জিবা দিয়ে আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে এ এ এ এখানে দেখেন, মানে ভালো করে দেখেন। তো একদম আপনার সামনে চলে এসে এরা কিন্তু এরকমটা করবে। হ্যাঁ, তো এইটা মানে অনেকগুলো রুব্রিক্স দিয়ে করতে হয়, আমরা ডিফাইন করতে পারি। রুব্রিক্স তো পরের বিষয়, কিন্তু আগের যে বিষয় তার অ্যাটিটিউড, এই জিনিসগুলো আপনারা পাবেন, এগুলো টিপস আপনারা মাথায় রাখবেন। আবার অনেক বাচ্চা পাবেন যারা আপনি বসে থেকে ল্যাপটপে কম্পোজ করছেন বা রুব্রিক্স দেখছেন বা কিছু করছেন, এই বাচ্চা চেয়ার ছেড়ে উঠে আপনার পাশে আসলো, এসে এটা কিন্তু পাবেন, মানে ইম্পর্টেন্ট জিনিস বলে আমি আপনাদেরকে বলতেছি, এসে আপনার থায়ের উপরে হাত দিয়ে দিবে, থায়ের উপরে একদম গায়ের উপরে এমন হাত দিবে, বা আপনি হাত রেখেছেন হাতের উপরে হাত দিয়ে দিবে, বেশিরভাগ ক্ষেত্রে পায়ের উপরে রাখেন হাত। হ্যাঁ, একদম আপনি পা চেয়ারে বসে আছেন, পায়ের উপরে এখানে হাত দিয়ে দিল, হাত দিয়ে সে কি করবে, দেখবে আপনি কি করছেন। আমি বলছিলাম চোখের মধ্যে গ্লু লাগানো থাকে, আঙ্কেল ল্যাপটপে কি করছে, ঠিক আছে। এইটা আপনারা পাবেন, এই গায়ে হাত দেওয়া। কয়টা বাচ্চা এরকম দেয় এটা ভাববেন। ডেফিনেটলি এটা একটা পিকিউআরএস, একটা ইম্পর্টেন্ট কিছু, ঠিক আছে। তো এটাই আর কি। আর ওই যে স্ট্যাথো হলে তো আমি যেটা বললাম, একদম সিনা টান করে সে একদম দেখেন আপনার সাথে ইয়ে করবে। আবার আমি অনেক বাচ্চাকে দেখেছি, বা এই বাচ্চাকে বলা হয়, বলার দরকার হয় না, আমরা কি করি বলি না যে আপনি স্ট্যাথো ধরলেন, জোরে শ্বাস নাও বাবা, ওরা কিন্তু ধরা মাত্র এই এটা দেবে। এটা খুবই পিকুলিয়ার একটা জিনিস, এটা আপনারা দেখবেন এবং এটা আপনারা চেম্বারেও পাবেন। আপনি এই জিনিসটা যদি দেখতে পারেন, এই টুক দিয়েও আপনি ফসফরাস দিয়ে দিতে পারবেন এবং ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন। আবার বাচ্চাদের ক্ষেত্রে এরকম দেখা যায়, এই আমাদের একটা রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক, অ্যান্টিক প্লেইং, অ্যান্টিক প্লেইং, ঠিক আছে, লিখে রাখবেন অ্যান্টিক প্লেইং। হ্যাঁ, গ্রেমোরি এই টাইপের আরো আছে, আমি অ্যান্টিক প্লেইংটাই বললাম। এরা করবে কি, মুখ মুখ ভ্যাংচাচ্ছে আপনার সাথে, এমন এমন করবে, মানে এরকম এরকম করতেছে। এই যে এটা করছে করে কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতেছে। এটা কি ম্যাগনেটাইজ, কি ম্যাগনেটাইজ ডিজায়ার, সে নিজেও ম্যাগনেটাইজ হতে চায়, আবার চুম্বকের মতন সে নিজেও আকর্ষিত হয়, আবার আকর্ষণও করে। এই আকর্ষণ করার জন্য করছে, এই যে এই কাজটা করলে এটা হলো অ্যান্টিক প্লেইং। সব বাচ্চারা কিন্তু এরকম করে না। সে ইন্টেলিজেন্ট ভাবে আপনাকে এমন অ্যান্টিক বানাবে, এমন কিছু করবে, আপনার কাছে মনে হয় বাপরে বাপ, কি বাচ্চা চলে আসছে রে বাবা, আপনার কাছে এটা মনে হবে, ঠিক আছে। তো ফসফরাসের বাচ্চারা আসলেই খুব অ্যালার্ট থাকে, যেটা আপনি তাদের বডি জেস্চার দেখেই আপনি দেখতে পাবেন, বাচ্চার বডি জেস্চারে সেটা প্রকাশ পায়। সে আপনার রুমের প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং মানে একদম অ্যানালাইসিং করবে আর কি। আমরা অ্যানালাইসিং করি না, স্ক্যানিং করা যেটাকে বলে, একদম পুরো স্ক্যানিং করবে, ঠিক আছে। এই কিউরিসিটি তার মধ্যে থাকবে, এদিক ওদিক দেখছে, স্ক্যান করছে, চোখের মুখে আপনি কিউরিসিটি দেখতে পাবেন। হ্যাঁ, স্ট্যাথো নিলেন, সে কিন্তু আপনার কাছে চলে আসলো, আপনাকে যেতে হলো না। হ্যাঁ, তো ওই জন্য আমি এর আগে মনে বলেছিলাম, এটা আমি করি কিন্তু। ধরেন আমি নিলাম একটা বাচ্চা, সে স্ক্যানিং করতেছিল, এদিক ওদিক দেখতেছিল সবকিছু, কোথায় কি আছে, এটা বই, এটা রেপার্টরি, এটা উন্মুক্ত করে দেখলো। এবার স্ট্যাথো যখন নিলাম, তখন সে কি করলো, আগে আসলো, একটু মজা, কিভাবে মজা করলাম, স্ট্যাথোটা আবার ওই জায়গায় রেখে দিলাম। ওই বাচ্চা আবার যে চেয়ারে যে বসে পড়লো, বসে আবার দেখছে, চলছে স্ক্যানিং। আবার আমিও কি করছি, সেদিকেও দেখতেছে, কিউরিয়াস, মানে ফিজিশিয়ানের প্রত্যেকটা মুভমেন্টে সে কিউরিসিটি নিয়ে দেখতেছে, তাই না। এবার আবার যখন স্ট্যাথো হাতে নিলাম,
সাথে সাথে সে কিন্তু আবার চেয়ার ছেড়ে আগে আসলো। অদ্ভুত একটা জিনিস, আপনি করবেন 2-3 বার এরকম করে ট্রায়াল দিয়ে দেখবেন, দেখবেন মজাও লাগবে। হ্যাঁ, রোগী নিয়েও মজা করা যায়। তো সেটা আমরা এই পিকুলিয়ার জিনিস কিন্তু আমরা ফসফরাসের বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে? তো তার মধ্যে কি ইন্টেলিজেন্সি থাকে, শার্পনেস থাকে, হ্যাঁ, প্রেজেন্স অফ মাইন্ডস থাকে, অ্যালার্ট থাকে, খুব রিজনিং হয়। এগুলো আপনি একদম ফার্স্ট পড়াতে ছোট বড় অ্যাডাল্ট, ছেলে মেয়ে, লেডি, জেন্টলম্যান সবার মধ্যে একদম ঠুসে ঠুসে ভরা থাকে। খালি আপনাকে দেখতে হবে, এক একজন এক এক জেস্টারে আপনার সামনে আসবে, এক এক ফেসেটে আপনার কাছে আসবে। আপনি যদি ফসফরাসের বাচ্চার গার্জিয়ানকে প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্নটা করবেন যে বাচ্চা আপনার বাসায় নতুন কেউ আসলে সে কি করে, সে কি তার কাছে ইজিলি যায় না কি করে। তো আমরা মানে আপনি এই গার্জিয়ানদের কাছ থেকে জানতে পারবেন ফসফরাস কিছুটা সেলফিশ। হ্যাঁ, এই জন্য সে প্রথমে সবার সাথে একদম ডাইরেক্টলি মিশে যাবে তা না, টিমিডিটিও কিছুটা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে মা বাবা যখন খেতে দিবে, ঠিক আছে, তখন সে খাওয়ার আশেপাশে থাকবে। হ্যাঁ, কোনো অতিথি আসছে বাসায়, খাবার নিয়ে আসছে বা খেলনা নিয়ে আসছে, দেখবেন যে এই টাইপের ইয়ে হলে এই ছোট বাচ্চারা খুব দ্রুত, মানে ফসফরাস বাচ্চা খুব দ্রুত তার আশেপাশে ঘুরঘুর করতে থাকবে। তো ফসফরাস পলিক্রেস্ট এর মানে একদম মিক্সড পার্সন আর কি, সবার সাথে মিশে যায়। যেখানে বন্ধুত্ব থাকে, আবার ওই রকম শাইনেস থাকে, সেলফিশনেস, ওই ইয়ার কারণে আবার টিমিডিটি, ওই কারণে আবার অনেক সময় যাবে না, এরকম একটা মিক্সড অবস্থা থাকে। কিন্তু যেখানে সে লাইট দেখবে, সেখানে সে মজায় মজা নেবে আর কি, মাস্তি করবে, সেখানে যে সে নিজে মিশে যাবে। এটা খুবই কমন প্রেজেন্টেশন বাচ্চাদের কাছ থেকে, বাচ্চার বাবা মার কাছ থেকে আপনি পাবেন। বাচ্চার বাবা মা বলে যে ডাক্তার সাহেব, আপনাদেরকেও বলে, আমার একটা পেশেন্ট আছে, সত্য কথা বলতে কি আমি ওই পেশেন্টের বাবার নাম জানতামই না, অমুকের বাবা, হ্যাঁ অমুকের বাবা, অমুকের মা। তো এই গার্জেনরা এসে আপনাকে বলবে যে ডাক্তার সাহেব, আমার যে সোসাইটি আছে, আমার পাড়াতে আমাদের কেউ চেনে না, আমাদের নামে চেনে না, আমার এই বাচ্চাকে সবাই চেনে, সবাই বলে অমুকের বাবা অমুকের মা, তার নাম ধরে আমাকে ডাকে যে অমুকের বাবা শুনেন, অমুকের মা শুনেন, এইভাবে নামে ডাকে। তাহলে ফসফরাস কেমন পার্সন বোঝেন। তো তাদের মধ্যে আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, এরা কিভাবে অ্যান্সার করছে, তার প্রেজেন্টিং স্টাইলটা খুব ভালো হয়। এরা খুব দ্রুত অ্যান্সার করতে পারে, ইন্টেলিজেন্ট, কুইক টু অ্যাক্ট, খুব দ্রুত অ্যান্সার দিয়ে দেয়। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, তখন তার বাবা বলছে যে স্যার, মানে বাচ্চারা আসছে, বাচ্চার বেসিক্যালি গলা বসে গেছে, টনসিলাইটিস এর প্রবলেম, তার সাথে খুব কাশি হচ্ছে, কন্টিনিউয়াস কাশি হচ্ছে। তো কি করেছে, কার পর থেকে কাশি হলো, কি অনিয়ম করছে, তো বাবা বলতেছে যে আইসক্রিম খাইছে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে বাচ্চার মানে প্রেজেন্স অফ মাইন্ডটা কি দেখেন, সে এতটা অ্যালার্ট ছিল, সে দ্রুত বলে না না, ডাক্তার ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, আমার আমার না বার্থডে ছিল, হ্যাঁ আমার চাচা বলল যে তুমি তো আজকে বার্থডে গার্ল, হ্যাঁ আজকের দিনে তোমার আইসক্রিম খাওয়া যাবে, তুমি একটা আইসক্রিম খেয়ে নিতে পারো, পরে না খেলেও চলবে, আজকের দিনের জন্য এটা তুমি খেতে পারো। তো এই জন্যই আমি খেয়েছি। দেখেন রিজন কিভাবে ইনক্রিজ করছে, চাচা বলেছে আজকে বার্থডে, আজকে আইসক্রিম খাওয়া যাবে, আমি এই জন্য খেয়েছি। আমি রিজনিং গতদিন আলোচনা করলাম না, রিজন পাওয়ার ইনক্রিজ, দেখেন কিভাবে রিজন দিচ্ছে, কারণ বাহানা। এবং এই বাহানার মধ্যে কিন্তু একটা হিপোক্রেসির শেডও কিন্তু ওর মধ্যে থাকে। কিভাবে হিপোক্রেসি হলো, কিভাবে হলো হিপোক্রেসি, এনি আইডিয়া? হিপোক্রেসি কি করে হলো? আঙ্কেল না বললে তো আইসক্রিম খেতাম না, ভাবটা এরকম, আঙ্কেলই তো আমাকে খাওয়ালো, আঙ্কেল বললো যে আজকে বার্থডে, বার্থডে দিনে আইসক্রিম খাওয়া যায়,
আজকে খাওয়া যাবে, আজকে কালকে খাওয়ার দরকার নেই। এই কারণেই খেলাম, বুঝতে পারছেন? তাহলে ফসফরাসের আমরা রিজন পাওয়ার হিপোক্রেসি কিন্তু খুব শেডের মতন, ছায়ার মতন কিন্তু থাকে। এটা আমরা একটু ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করলে আমরা কিন্তু বুঝে যাব। আচ্ছা, এবার মোটামুটি একটা জায়গায় আসলাম, আরো কিছু জিনিস আছে ঠান্ডার স্টোম অমুক তমুক, এগুলা দিয়ে কেস নিয়ে আলোচনা করব সময় সুযোগ করেই। আমি গতদিন একটা কেস দিয়েছিলাম, কেসটা আপনারা অনেকে আলোচনা করেছি। প্রথমে ধন্যবাদ জানাই, সবাই ভালো করেছেন, কিন্তু আমার মোটামুটি আখতারুজ্জামান সাহেবের অ্যানালাইসিস এবং ইয়েটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে তিনি করেছেন। এবার আমি কি করলাম সেটার সাথে আপনারা একটু মিলিয়ে নেন, তার আগে আমি কেসটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হলো যে মহিলা পেশেন্ট আসছিল, বয়স 40, তার ডান হাতে, ডান পায়ে এবং গলার কাছে লিকোডার্মা প্যাচ, লিকোডার্মা মানে যে কুষ্ঠ যেরকম হয় আর কি, সাদা সাদা প্যাচ, সাদা সাদা গোল গোল হয়ে আছে। তো তিনি আমাদের অনেক পুরনো পেশেন্ট, যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে আসেন। তিনি বেসিক্যালি এখানে একটা ওই যে মহিলা হস্তশিল্প, তারপরে ওই কুটির শিল্প, এই টাইপের ইয়ে নিয়ে একটা অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, ওমেন্স, আবার ওমেন্স চেম্বার অফ কমার্সেরও তিনি প্রেসিডেন্ট, ওই অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি। তো তার গলার এখানে যে সাদা রিকোডার্মা কুষ্ঠের মতন যেটা হয়ে আছে, সেই প্যাচটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, প্রমিনেন্ট হয়ে আছে, গ্লিটারিং অবজেক্টের মতন আর কি। তো খুব অল্প সময়ের মধ্যে এবং সেটা স্প্রেড করেছে, বড় হয়েছে। রুগী বলছে, দেখুন দেখুন ডাক্তার সাহেব, এই প্যাচ গুলো দেখেন। হ্যাঁ, উনি দেখাচ্ছেন যে এইখানে, এইখানে, এইখানে। গতদিন এর প্রসঙ্গে আরেকটা কেস বলি, গতদিন একটা পেশেন্ট আসছে, বুঝছেন? এই পেশেন্টটা করছে কি, আমি ভাবতেছি যে এই মহিলার গায়ে এগুলো কলমের দাগ কেন। উনি করছেন কি, দেখেন এই হাতের এখানে ইয়ে হয়েছে আপনার লিপোমা, লিপোমা তো বা লাইপোমা যেটা উচ্চারণ করেন। তো এই লিপোমা কি হয়, লিপোমা তো মাংস পেশি, তাই না, টিউমার গুলা হয়ে থাকে। উনি করছেন কি, আমার এখানে হাত দেখা যাচ্ছে তো মনে হয়, এরকম করে গোল গোল করে প্যাচ করেছে, মানে গোল গোল করে দাগ দিয়েছে এখানে এখানে। আমি বলছি হাতের এখানে 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 এখানে, এই গলার এখানে না কেন, আমি তাকায় দেখতেছি। উনি দেখছে, উনি এসে বলতেছে যে আমি আসলে এগুলা কোথায় কোথায় আছে এটা দেখানোর জন্য আমি ইন্ডিকেট করে নিয়ে আসছি। তাহলে দেখেন, এটা একটা অদ্ভুত ইয়ে না, মানে পিকুয়ালিটি না। তো যাক, আমি আমার কেসে ফিরে আসি। তো ইনি আঙ্গুল দিয়ে দেখালেন যে এখান থেকে আগে এই জায়গা থেকে এখানে গেছে, এখানে একটা ফোঁটা ছিল, এখান থেকে এরকম করে এইভাবে দেখালো, গলার এখানে একটা ছিল, এখান থেকে এইভাবে এইভাবে ছড়াইছে, হাত দিয়ে একটা একটা করে ফুটে ফুটে দেখালেন। তো কতদিন থেকে এরকম হচ্ছে? তো উনি বললেন যে প্রায় 4-5 বছর ধরে। তো আমি বললাম যে এটার জন্য আপনার কি সমস্যা হচ্ছে, অসুবিধা কি অনুভব করছে? তো বলতেছে যে এর জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না, কোনো চুলকানি বা ব্যথা হচ্ছে না, এগুলো দেখতে অদ্ভুত লাগে। আমার কাছে আর কিছু, এটা অনেক আগেকার কেস কিন্তু। তো তখন আমি অত কিছু চিন্তা করতাম না, এখন তো আরো চিন্তা করতাম, আরো ভাবনা নিয়ে আসতাম। তো সে বলছে যে পায়ের প্যাচ নিয়ে আমার কোনো সমস্যা নাই, পায়ে যে সাদা লিকোডার্মাটা হয়েছে ওটা আমার কোনো সমস্যা নাই, তবে এই যে হাতে এবং গলায় যে দাগগুলো হয়েছে এটা আমাকে বিব্রত করে। কি ওয়ার্ড ইউজ করলো, আমাকে বিব্রত করে। তো ডাক্তার সাহেব, আপনি জানেন যে আমি অনেকগুলা সংগঠনের সভাপতি এই এই ইয়াতে, আমি যদি এরকম সমস্যা নিয়ে অন্যদের মাঝে যাই, তারা কি ভাববে, তারা কি ভাববে? ঠিক আছে, হাই হাই, কি করবো ডাক্তার, এইভাবে কি যাওয়া যায়? এই পর্যন্ত তো ঢেকে রাখতে পারছি না, এটা তো চলে আসছে না, ন্যাকটামিওর একটা শেড কিনতে হচ্ছে। এমনি এমনি তো ফসফরাস ন্যাকটামের কাছাকাছি হয়নি, আমি তো আরেকদিন পার্থক্য করেছি, তাই না? এমনি এমনি তো ফসফরাস অ্যাকোনাইটের কাছাকাছি হয়নি, শেড তো দিবেই একটু না একটু। তো উনি বলছেন যে আমাকে এমন একটা ওষুধ দেন অন্তত আমার এই হাত আর গলার দাগটা পরিষ্কার হয়ে যায়। তো যারা ওই ইনডিফারেন্স রিকভারি দিয়েছেন, এটা কিন্তু ইনডিফারেন্স না। হ্যাঁ, হাত এবং ইনডিফারেন্স হলে খালি গলারটাই চাইতো, ওই হাতেরটাও হয়তো ওইভাবে চাইতো না। বা আরেক ধরনের অসুখ থাকতো, ওই অসুখকে সে পুরা
অ্যাভয়েড করতো, করে এই অসুখটাকে ফোকাস করতো। তো এইটার আমরা কি কি নিতে পারি, তিনটা আমি রুব্রিক চিন্তা করেছিলাম। এটা হলো একদম ফার্স্ট যেটা ঢোকার ইয়া, সে হলো কমপ্লিটলি হেল্পলেসনেস। তার ফিলিংস হলো হ্যাঁ আমি সভাপতি, আমার আমি কি করি, আমার তো এটা বেডের দিকে চলে আসছে দৃষ্টি, কি ডিসগাস্টিং একটা জিনিস, তাই না, অদ্ভুত একটা জিনিস, স্ট্রেঞ্জ একটা জিনিস। তাহলে এটা হবে হেল্পলেসনেস ফিলিং অফ, হেল্পলেসনেস ফিলিং অফ। আমি রুব্রিক্স গুলো বাইর করে নিয়ে আমি লিখে দিলাম হেল্পলেসনেস ফিলিং অফ। আর কি, আমি এই ওই এর মধ্যে এনার মধ্যে কিন্তু একটা ডেলুশন ওয়েলথ, ডেলুশন ওয়েলথ অফ, হ্যাঁ ডেলুশন ওয়েলথ একটা আছে, ডেলুশন ওয়েলথ অফ। আর কি, আরেকটা হচ্ছে আমি সভাপতি, সভাপতি একটু আগে আমি পড়ালাম, এটা হলো র্যাঙ্ক, আমি একটা র্যাঙ্ক সভাপতি, তাই না, ডিভিশন র্যাঙ্ক। এই তিনটা নিলে কিন্তু ফসফরাস চলে আসে। এছাড়া এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট নিতে পারেন, এটা একটু দূর দিয়ে আসে। এম্বারাসমেন্টে বলবে যে তারপর থেকে আমি কোনো সভাতেই যেতে পারতেছি না, তাহলে ওটা আমরা একদম কনফার্মলি এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট নিয়ে নিতাম। আরো কিছু রুব্রিক্স নেওয়া যায়, লাইট ডিজাইন নেওয়া যায়, ডার্ক নেওয়া যায়, ক্যারি ডিজাইন টু বি ক্যারি নেওয়া যায়, কিন্তু এগুলো সব দূরের রুব্রিক্স নিলে তো অনেক নেওয়া যায়, কিন্তু আলটিমেটলি আমরা এই তিনটা রুব্রিক্স যদি চিন্তা করি, অ্যাংজাইটি ডার্ক যদি এর সাথে নিয়ে নিই, তাহলে তো আর বলাই লাগে না, একদম ডেফিনেটলি ফসফরাস হয়ে গেল। এনি ডাউট? কেসটা তো সবাই পড়েছিলেন, কেস নিয়ে কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। আচ্ছা, আজকে এই রুগীর কি হলো, রুগীকে আমি কত পটেন্সি দিয়েছিলাম, ফসফরাস আমার তখন 15 মিলিমল ছিল না, থাকলে আমি হয়তো তাই দিতাম। আমি তাকে দিলাম ফসফরাস 6, 6 নিচে আমার কাছে নাই। তো 6 তাও আবার বড়িতে আছে, বড়িগুলো গলে যাওয়া বড়ি, হ্যাঁ, যে মানে ওইটা ডিসকালার হয়ে গেলে আমি সাধারণত গলে গেলে ফেলে দিই, কিন্তু গলে গেলে আমি ইউজ করি। তো রুগীকে 6 সপ্তাহ পরে, 6 না, মোটামুটি 21 দিন পরে আসছিল, প্লাসিবো শেষ হচ্ছে 21 দিনের মাথায়। তো রুগী এসে যেটা বলছে যে ডাক্তার সাহেব আপনার এই ওষুধের কি মানে অ্যাসিডের ওষুধ ছিল, অ্যাসিডিটির ওষুধ ছিল, মানে না আমার তো প্রতিদিন 2টা করে গ্যাসের ট্যাবলেট খেতে হতো, হ্যাঁ এই আমার আর এখন খেতে হয় না। ওই দ্বিতীয় দিন থেকে আমি এটা বুঝছি আমার অ্যাসিডিটি হয় না, আমার অ্যাসিডিটি হলে আমি খেতাম, দীর্ঘদিন থেকে খাই। তো অ্যাসিডিটির সমস্যায় আমাকে আর ওষুধ খেতে হচ্ছে না। আর ডাক্তার সাহেব একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আমার প্রচন্ড মাইগ্রেনের পেন ছিল, সপ্তাহে 2 দিন উঠবেই, কমপক্ষে 2 দিন হবেই মাইগ্রেন পেন। এই ব্যথাটা আর উঠলো না। ওষুধ খাওয়ার পর থেকে তার আর অ্যাসিডিটির ওষুধ খেতে হয়নি, আর মাইগ্রেনের সমস্যাটাও সেরকম হয়নি। এই 3 সপ্তাহে তার মাইগ্রেনের কোনো পেইন উঠেনি। এবার বুঝলেন আমি কি তাকে মাইগ্রেন ওষুধ দিয়েছিলাম, আমি কি তাকে অ্যাসিডিটির ওষুধ দিয়েছিলাম, আর তার দাগগুলা ওরকমই ছিল, মানে দাগে আমার কাছে ওরকম মনে হয়নি, তবে দাগগুলা বাড়েনি। আমি আবার প্লাসিবো দিয়ে দিলাম, মোটামুটি মাস দেড়েক পরে বা 2 মাস পরে আসলো, তখন আমি দেখলাম যে সাদা দাগগুলো একটু কালচে টাইপের হয়ে আসছে আর কি, বোঝা যাচ্ছে কিন্তু কালচে টাইপের। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা এই মহিলাটার, আমি আমি তো মানসিক বিষয়গুলো জিজ্ঞাসা করি, কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে, তো উনি বলতেছেন যে আমার আর এগুলো নিয়ে চিন্তাই হয় না, কি দেখলো আর কি দেখলো না। মোটামুটি 6 থেকে 7 মাস পরে তার এই গলার এই জায়গার ইয়েগুলা একদমই নাই, আর হাতেরটা অনেক বড় ছিল, সেটা ছোপ ছোপের মতন হয়েছিল, আর পায়েরটা খবর আর আমি জানি না, মানে আমাকে আর বলেনি। এই হলো রোগীর ফলো আপ, ঠিক আছে। এরপরে আমি একটা কেস আপনাদের সাথে শেয়ার করি, খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখি আপনারা কেমন কি করতে পারছেন। একজন পেশেন্ট আসছিল, বয়স হচ্ছে 35-এর মতো, তার ডান সাইডে হচ্ছে ফ্রোজেন শোল্ডার, হ্যাঁ কাঁধ নাড়াচাড়া করতে, একটু বাম হাত হলে এটা ডান হাতে কাঁধ নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস টাইপ 2, এবং এই জন্য তাকে ইনসুলিন নিতে হয়, ট্যাবলেট না কিন্তু ইনসুলিন, মানে ইনজেক্ট করে আর কি। তো আমি ফার্স্ট যে কোশ্চিনটা তাকে করলাম সেটা হলো, আপনারাও এই টাইপের প্রশ্ন করবেন, আপনারা এই প্রশ্নগুলোর জন্য আলাদা ডায়েরি করবেন, আমি কি কি প্রশ্ন করি।
প্রথম প্রশ্ন কি হয় সেটা লিস্ট করবেন। আমার কাছে তো ওইভাবে লিস্ট করা নাই, তো আমি তাকে প্রথম প্রশ্ন করেছিলাম, আজকে আমাদের কাছে কি মনে করে আপনাকে আসতে হলো? তো রুগী বলছে যে ডাক্তার সাহেব, আমার এই ডান কাঁধে 3 মাস ধরে ব্যথা করছে। হ্যাঁ, আর গত 1 বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে, আমাকে নিয়মিত ইনসুলিন নিতে হয়। বললাম যে ব্যথা কখন বাড়ে? তো বলছে কাঁধের ব্যথা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকে, বাড়াবাড়ির কিছু নাই। তো বলে যে এই ব্যথা নিয়ে আপনি তাহলে কাজ করছেন কিভাবে? খুব কমন প্রশ্ন। ব্যথার রুগী আসলাম, পেন নিয়ে আপনাদেরকে একটা লম্বা ক্লাস করানোর আমার ইচ্ছা আছে, পেন ম্যানেজমেন্ট শুধুমাত্র। তো এই পেশেন্ট, কেউ যদি পেন নিয়ে আসে তাহলে আপনি এই কোশ্চেনটা অবশ্যই করবেন যে এই ব্যথা নিয়ে আপনি কিভাবে কাজ করছেন, এই ব্যথা সত্ত্বেও আপনি আপনার দৈনন্দিন কাজগুলো কিভাবে করেন, নানান ভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে পারেন। তো উনি বলতেছেন যে আমাকে তো কাজ করতেই হবে, ব্যথা বেড়ে গেলে আমি শুধুমাত্র আমার কাজের চাপটা কমিয়ে দিই। ব্যথা কি বললো, ব্যথা আমাকে কাজ করতেই হবে, ব্যথা বেড়ে গেলে আমি কাজের চাপ কমিয়ে দিই, তখন আর আমি ভারী কোনো কিছু চাড়ি না, ভারী কোনো কিছু চাড়ি না। বললাম যে প্রচন্ড ব্যথা হলে তখন কি করেন? যদি আপনার ব্যথাটা প্রচন্ড হয় তখন কি করেন? তখন বলতেছে কি করব, একটু ভলিনি, ভলিনি তো চেনেন মনে হয়, যে মুভ, মুভ টাইপের একটু কাঁধে হালকা করে মাখায় একটু হালকা করে মেসেজ করি। মেসেজ নিজে নিজে করেন নাকি অন্য কাউকে এটা করে দিতে বলেন? না না, আমি নিজেই মালিশ করি, এটা আমি খুব সহজেই করতে পারি, পাম হাত দিয়ে নিয়ে করে ফেলি। তখন যে এই যে ব্যথা হচ্ছে 3 মাস থেকে, আহ, আপনি এই ব্যথা নিয়ে আপনার মধ্যে কি ভাবনা হয়, আপনি কি চিন্তা করেন? অনেক ভাবনা বুঝতে পারে না, তখন বলতে হয় যে কোনো টেনশন বা ভয় হয় কি ব্যথা নিয়ে। তো তখন বলছে যে যখন ব্যথা হয় তখন আমি চিন্তা করি যে ওষুধ খেয়ে আমার কাজ ভালো হবে কিনা, আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে আমার কাজ ভালো হবে কিনা। তাহলে কেন এরকম ভাবছেন? তো বলে যে আমি অনেকদিন থেকে ওষুধ খেয়েছি, খাচ্ছি, হ্যাঁ ইঞ্জেকশনও নিয়েছি, তো আরাম পাইনি। তাই আমি চিন্তা করলাম এটা আবার ভিন্ন টাইপের কিছু না তো, অন্য কোনো সমস্যা হয়ে যায়নি তো? বললাম ভিন্ন টাইপ বলতে কি বোঝাচ্ছেন? তো উনি বলছে আমি বলতে পারছি না এটা কি হতে পারে, ভারী চালার কারণে ব্যথা হতে পারে, আমার মনে হচ্ছে যে ব্যথাটা বাড়বে। হ্যাঁ, আমার মনে মানে ভাবটা এরকম চলে আসে, ফেয়ার এক্সট্রা ভ্যাগেন্স আপনার মনে হবে, কিন্তু বিষয়টা ফেয়ার এক্সট্রা ভ্যাগেন্স না। ফেয়ার এক্সট্রা ভ্যাগেন্সের কনসেপ্ট, এই কন্টেস্টটা কিন্তু আলাদা। তো তিনি কি বলছেন, আমি বলতে পারছি না এটা কি হতে পারে, ভারী চাপের কারণে ব্যথা হতে পারে, আমার মনে হচ্ছে ব্যথা বাড়বে, বলে সে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল, মানে ভয়টা কিন্তু কোন লেভেলে আছে চিন্তা করেন। তা বললাম কি হতে পারে, আপনার কি মনে হয়? তো রুগী বলছে বেশি কিছু না, রিপোর্ট দেখে ডাক্তার সাহেব বললেন যে এটা বাত। হ্যাঁ, তাই আমি এটা নিয়ে খুব একটা চিন্তা করি না, আপনি ওষুধ দেন দেখি কি হয়, দেখা যাক কি হয়। বলে যে আপনার এখনো টেনশন হচ্ছে তাই না? যে হ্যাঁ একটু হচ্ছে, এর কারণে তো আমি আপনার কাছে আসছি। আমি বললাম যে কাজ করার সময় এই ব্যথা, হ্যাঁ আপনি এই যে ব্যথা নিয়ে কাজ করেন, এই ব্যথা আপনার কাজকে কিভাবে প্রভাবিত করে? যে হ্যাঁ, ব্যথার কারণে আমি কাজ করতে পারি না, তখন আমার খুব বিরক্ত লাগে, অফিস এবং বাড়িতেও সহজে বিরক্ত হয়ে যায়। আমি বললাম যে আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে থাকে? ব্যথার যন্ত্রণা যারা থাকে, ডায়াবেটিসের পেশেন্ট হলে এটা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কিনা। তো বলছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে, গত মাসে সুগার বেড়ে গেছিল কিন্তু আমি ডায়েট করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসছি। চাল মানে ভাত, ভাত, চায়ে মিষ্টি, চিনি দেওয়া মিষ্টি আমি একবারে খাই না। আগে ভাত খেতাম কিন্তু এখন একবারে বন্ধ করে দিয়েছি। আজ খালি পেটে সুগার একদম নর্মাল ছিল, 6 ছিল। তো বললাম যে এত কম বয়সে আপনার ডায়াবেটিস, কাঁধে ব্যথা শুরু হয়েছে, এটা নিয়ে আপনি আসলে কি ধরনের স্ট্রেস বোধ করেন? একই কোশ্চেন করছি কিন্তু আমি উত্তর পাইনি যেহেতু। এখন সে বলছে যে কাঁধের ব্যথার কারণে আমি কাজ করতে পারি না, এই সরি, রুগী বলতেছে যে কাঁধের ব্যথা, উম, ব্যথার কারণে, মানে কাঁধের ব্যথা আমার কাজ করার কারণে হতে পারে। হ্যাঁ, আর আমার ডায়াবেটিসটা আমার বাবার যেহেতু ডায়াবেটিস ছিল ওই কারণে হতে পারে। আমি রোগীর কাছে কি শুনতে চাইলাম, স্ট্রেস, আর সে কি উত্তর দিল। দেখ, অসুবিধা নেই, এখান থেকেও আমি তার মনোভাব বুঝতে পারতেছি। আমি বললাম যে আপনার অফিসে কি খুব বেশি স্ট্রেস আছে?
বলছে, না আসলে অফিসে খুব বেশি চাপ নাই, যেটুকু আছে সেটুকু আমি নিজে নিজেই ম্যানেজ করতে পারি। তাহলে আপনি কষ্ট পাচ্ছেন কেন? কষ্টটা কোথায়? বলছে, আমি ঠিক বুঝতে পারছি না কেন। হ্যাঁ, এত কম বয়সে আমি বাত রোগে ভুগছি। আমার হেসে দিল। তো ইদানিং আপনার মাথায়, ইদানিং আমার মাথায় আসে এভাবে যদি সমস্যা চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমার কি হবে। হ্যাঁ, এবার উনি আমাকে মানে পাল্টা প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা ডাক্তার সাহেব, এই ব্যথা কি কারণে হতে পারে? এই আপনার ওষুধ কতদিন খেতে লাগতে পারে? এইরকম ব্যথার রুগী বাত বা এই টাইপের হোমিওপ্যাথিতে কি ভালো হয়? আপনার কাছে কি ভালো হয়েছে এরকম রুগী? এটাই ছিল কেস। আমরা এক বা দুইজনের কাছ থেকে শুনবো, সময় যেহেতু নাই। বলেন দেখি একটু, কে বলবেন? বলেন, আছেন আপনারা? লাইফ ডিজায়ার ফর, আর বলেন। স্যার অ্যাফেক্টেশন আছে। অ্যাফেক্টেশন? স্যার হেল্প কলিং ফর। না না, হেল্প কলিং ফর না, অন্যদিকে চলে গেলেন। ডেলুশন হেল্প কলিং। অ্যাংজাইটি ডার্কেন। হ্যাঁ, কাশ্মীর আপা কি বললেন? শুনতে পেলাম না। অ্যাংজাইটি ডার্কেন। হ্যাঁ, অ্যাংজাইটি ডার্কিন, ঠিক আছে। আর স্যার কিউরিয়াস ফিজিশিয়ান ট্রেনিং এটা নেওয়া যায়। কিউরিয়াস ফিজিশিয়ান ট্রেনিং, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আর হেল্পলেসনেস ফিলিং স্যার। হেল্পলেসনেস, না হেল্পলেসনেসটা কোন জায়গায়? অসহায় বোধ করে তো আসে। না, সব রোগী তো আসে কিন্তু প্রকাশ তো করে না। সব রোগী আপনার কাছে আসছে মানে অসহায়, কিন্তু এখানে প্রকাশটা কোন জায়গায়? বুঝতে পারছি। আর আর কেউ নতুনদের মধ্যে? নতুনদের মধ্যে কেউ না? আচ্ছা, আমি একটু অ্যানালাইসিস করে বলে দিই বিষয়টা। প্রথমে আমি যেটা ভাবছি সেটা হলো লোকটার মধ্যে মানে সে ভালো হবে কি হবে না এটা একটা কিন্তু ডাউট আছে। হ্যাঁ, কারণ সে ওষুধ খাচ্ছে, আবার অ্যালোপ্যাথি ডাক্তার তাকে ইনজেকশন দিয়েছে, তারপরে তার ব্যথা কমেনি। তার মানে সে, তার কিন্তু এই মানে একটা কথা বললো না যে এত কম বয়সে বার্ধক্যে ঘুরছে দিয়ে হাসি দিয়ে দিল, তার মানে আমি ভালো হবো কি ভালো হবো না এই ডাউটফুলটা কিন্তু তার মধ্যে আছে। ডাউটফুল রিকভারি কিন্তু তার মধ্যে আছে। হ্যাঁ, এত কম বয়সে কি কারণে হতে পারে, কি কারণে এই ব্যথাটা হতে পারে, এই যে চিন্তা, এই চিন্তাটা হচ্ছে অ্যাংজাইটি ডার। এবং সে কি করছে, মুখ মালিশ করছে, ভলিনি দিচ্ছে। ভলিনি দিয়ে কি করতে চাচ্ছে বলেন তো? আমরা ভলিনি কেন দিই? মুখ বা ভলিনি কেন দিই? ব্যথাটা লাইট, সাময়িক জন্য স্যার ব্যথাটা। লাইটের আমি আরেকটা মিনিং আপনাদের করে দিচ্ছি। এগুলা দিচ্ছি ব্যথাকে লাইট করার জন্য। তীব্র ব্যথা ভলিনি দিলে, ভলিনিতে কি থাকে? ভলিনিতে একটা কর্পূর টাইপের মেন্থল টাইপের জিনিস থাকে, তাই না? একটা ঝাঁঝালো জিনিস থাকে। ওইটা হলো এক ধরনের প্রশান্তিদায়ক একটা এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে ভলিনি মাখলাম, ফিজিক্যাল লেভেলে কিন্তু এটা লাইট হলো। সাথে সাথে সে কিন্তু তার কষ্টের কারণ আমাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, এটাও কিন্তু লাইট। তাহলে এখানে লাইট কিন্তু একটা খুব বড় বিষয়। তিনি চাইছিলেন যে আমি তার সমস্যার বিষয়ে তাকে বলি, ডিসকাস করি, এ বিষয়ে আলোকপাত করি। আর সে তো বিরক্ত ছিলই। যদি ব্যথা এভাবে চলতে থাকে, এটা নিয়ে সে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে সে কিন্তু উদ্বিগ্ন ছিল, অ্যাংজাইটি ছিল। ঠিক আছে। আবার এই হচ্ছে কি মেসেজও করছে, মেসেজ করাটাও কিন্তু একটা লাইট। মেসেজ কি বডি থেকে ব্যথা কমাতে সহায়তা করে। তাহলে আমরা রুব্রিক্স চিন্তা করতে পারি কি কি? ডাউটফুল রিকভারি অফ অ্যাংজাইটি ডার্কিন, লাইট ডিজায়ার ফর, ইরিটেবিলিটি, পেন ডিউরিং। ঠিক আছে, এই চারটা পাঁচটা রুব্রিক্স আমরা কিন্তু দিলে খুব সহজেই
আমরা ফসফরাসে চলে যেতে পারি। ঠিক আছে, তাকে ফসফরাস 30 দিয়েছিলাম এবং 3 সপ্তাহ পরে প্লাসিবো সহ পাঠাইছিলাম। 3 সপ্তাহ পরে সে আসছে, এসে বলে যে তার 80% ব্যথা কমে গেছে, সাথে সাথে তার বিরক্তিটাও কমে গেছে, মেজাজ এখন অনেক ফুরফুরে, মেজাজ অনেক ফুরফুরে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু সময় নিয়ে এটা আরেকটা কেস, একটু খুব ছোট কেস, হ্যাঁ এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দেখি আপনারা কতজন কাছাকাছি পৌঁছাতে পারেন। আমি এই পেশেন্টটা লাইকেন প্ল্যানাস, লাইকেন প্ল্যানাস হচ্ছে ওই যে মুখে হয়, না না এটা লাইকেন প্ল্যানাস, এটা হচ্ছে পিম্পিফিকাস ভালগারিসের পেশেন্ট। হ্যাঁ, এবং তার সাথে লাইকেন প্ল্যানাস দুটোই ছিল। পিম্পিফিকাস ভালগারিস হচ্ছে যে মুখের মধ্যে ঘায়ের মতন হয়, লাইকেন প্ল্যানাসও হয়, কিন্তু লাইকেন প্ল্যানাসের প্যাচ গুলা যে চুলকানির যে জায়গাগুলো ওগুলো একটু ফোলা ফোলা থাকে একটু, এগুলা সাধারণত দেখা যায় এক্সট্রিমিটিস, হাতে পায়ের কোনায় হয়, একটু লালচে টাইপের, বেগুনিশ, বেগুনি ইংরেজি কি, বেগুনিশ টাইপের হয়, একটু কালচে টাইপের হয় আর কি র্যাশ গুলা, এবং ওগুলো খুব চুলকায়। তো এই পেশেন্টেরও বয়স ওরকম 35 এর মতন, পুরা শরীরে ছড়াই গেছে, মানে সে থার্ড স্টেজে আসছে। তো আমি বললাম জি বলেন। তো উনি বলতেছে যে এই মানে সে কিছু বলছে না, সে জাস্ট হচ্ছে হাতটা দেখিয়ে দিল, কোনো কথা নাই, মুখ দেখাই দিল, হাত দেখাই দিল, পায়ের এই হাঁটু ছেড়ে দেখালো, এইখানে একটু ইয়ে করলো, এটা আবার নেকেট মনে করেন না, নেকেটের থিমটা আলাদা, দেখাই দিল, দিয়ে বলে দিল, মানে দেখাই দিল, কোনো কথা নাই, কিন্তু আমি জি বলুন বলেছি, এই কিন্তু শুরু হয়ে গেল। তা বললাম যে সবচেয়ে বেশি কোথায় হয়েছে এগুলো? তো বলে যে শরীরের গোপন জায়গায়, মানে লোয়ার পার্টে, পায়ে বেশি, হাতেও আছে, নিয়াতে আছে। তো আমি বললাম যে এগুলা দেখে তো লাইকেন প্ল্যানাস মনে হচ্ছে। এবার তার কথা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলোপ্যাথি ডাক্তার আমাকে তাই বলছে, এর জন্য অ্যান্টি ফাঙ্গাল কিছু ওষুধ দিয়েছে, জেল দিয়েছে ব্যবহার করার জন্য। মুখের মধ্যে হয়েছে সেটা জেল ব্যবহার করি, তো এগুলো ব্যবহার করলে কিছুটা কমে, আর ওগুলো বন্ধ করে দিলে আবার বেড়ে যায়। আমি জানি না এটা কি ধরনের স্কিন ডিজিজ বা অ্যালার্জি নাকি, নাকি মাংস খেলে এগুলা হয়। তা আমি বললাম যে আপনার কি মনে হয় কি থেকে কি হয়েছে, আপনার কোত্থেকে হয়েছে? মানে আমি বলতে পারছি না, আমি ঠিক জানি না। ছোটবেলা থেকে আমার অ্যালার্জির সমস্যা ছিল, আমি অ্যালার্জির সমস্যা ভুগছি, আমার বাচ্চারও একই সমস্যা আছে। কতদিন থেকে ভুগছেন? মানে যে আমার এই সমস্যাটা অনেক আগে থেকেই ছিল, এরপরে ভালো হয়ে যায়, কিন্তু এরপর আমি যখন রাজশাহীতে আসি, মানে সে অন্য জায়গার বাসিন্দা, রাজশাহীতে মানে চাকরি সূত্রে আসছে, তো রাজশাহীতে আসি, এখানে গরম আর আর্দ্র, মানে রাজশাহীতে তো এক্সট্রিম হট আর কি, আবার মাঝে মধ্যে আর্দ্র হলে সেই আর্দ্র স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়, ক্যাতক্যাতে টাইপের হয়ে যায়। তো বলতেছে যে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে এটা আবার হতে পারে। তো গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর ওয়েদার তখন একটু ঠান্ডা হলে আরাম পাই। তো এই ভদ্রলোক বেসিক্যালি গুগল থেকে মানে আমাদের ঠিকানা পেয়েছে, ওখানে নাম্বারও ছিল, নাম্বারে মোস্তাক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, মোস্তাক ভাইয়ের ইয়ে হয়ে ডাইভার্ট হয়ে আমার কাছে আসছে, আমাকে ফোন দিয়েছে। আমাকে ফোন দিয়ে সে বলতেছে যে মানে মানে দুই চারটা কথা বলছে, আর বলতেছে যে আপনাকে কত টাকা দেওয়া লাগবে, ফি কত, ওষুধ সহ কত খরচ হবে, হ্যাঁ মেলা কথা এই টাইপের। এই রোগ ভালো হতে আপনি এরকম দেখেছেন কিনা, এই রোগ ভালো হতে কত সময় লাগবে, নানান নানান প্রশ্ন তিনি করলেন। আপনার আপনার এই পর্যন্ত কয়টা সাকসেসফুল কেস আছে? তো যাক, আমার তো এটা মাথায় আছে, আমি পরে বুঝতে পারলাম এই ভদ্রলোক সেই ভদ্রলোক। তো আমি তাকে বললাম যে আপনি যে আমাকে ফোনে আমার এই যে ফি কত টাকা লাগবে, সুস্থ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, কি মনে করে আপনি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছিলেন? তো রুগী বলছে যে আমি মনে করি যে ওষুধ সিলেকশন ঠিক হলে প্রথম কয়েকদিনের মধ্যে ওষুধের ইফেক্ট দেখা যাবে। হ্যাঁ, তো এরকম হলে ডাক্তারের উপরে আস্থা বেড়ে যায়। হ্যাঁ,
তারপরে যদিও আমি জানি যে এই রোগের উপরে হোমিওপ্যাথি ভালো কাজ করে, আমি বিশ্বাস করি যে যদি ওষুধ আহ, কাজ করা শুরু করে তাহলে প্রথম থেকে এর ইফেক্টটা দেখা যাবে। তখন আমি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি চিকিৎসা চালিয়ে যাব, এতে যত টাকা লাগে আর যতদিন লাগে লাগুক, আমি আছি। বললাম যে আপনার স্ট্রেস কি নিয়ে? হ্যাঁ, আমরা তো জানি, মানে আমরা বেসিক্যালি জানি পিম্পিফিগাস ভালগারিস বা লাইকেন প্ল্যানাস এগুলা বাড়ে, কিন্তু প্রকোপত বাড়ে স্ট্রেসের কারণে। আমি ওটাই বললাম যে লাইকেন প্ল্যানাস তো স্ট্রেসের কারণে বাড়ে। বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, আমার প্রচুর স্ট্রেস। কি নিয়ে? বলে যে আমি এই মানসিক চাপ নিতেই অভ্যস্ত, বলতে পারেন এটা আমার স্বভাব, তাড়াহুড়ো করে কাজ করার একটা অভ্যাস আছে। বললেন যে আপনার পেশা কি, আপনি কি করেন? তো বলেন যে আমি একটা আইএসপি তে ইঞ্জিনিয়ার, আইএসপি মানে যারা এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, সে ঢাকার একটা কোম্পানির এখানকার দায়িত্বে আছে। তো বলে যে আমি আইএসপি তে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, অফিসের ম্যানেজমেন্টও আমাকে করতে হয়, আমাকে নাইট শিফটেও কাজ করতে হয়, আবার আমাকে কাস্টমার কেয়ারও করতে হয়। তাই এক ধরনের চাপের মধ্যে সবসময় থাকতে হয়। আমি অনেক চিন্তা করি, আর এর কারণেই সবসময় চাপে থাকি। আর আম, কিন্তু এগুলো তো আসলে আমার কাজেরই অংশ, কাজে বের করতে হবে। তো বললাম যে ফ্যামিলিতে আর কে কে আছে, ফ্যামিলিতে কি কোনো স্ট্রেস আছে? তো বললাম যে ফ্যামিলিতে আমরা 4 জন, আমি, আমার স্ত্রী আর 2 বাচ্চা। তো আমার মেয়েরও স্ক্রিনে এরকম সমস্যা আছে। তো বললাম যে এই সমস্যা আপনাকে কিভাবে এফেক্ট করছে? আপনার এই এটা নিয়ে আপনি টেনশন করেন বা আপনার এই এই বিষয়টা নিয়ে আপনার কনসার্ন কি? তো বলতেছে যে আমার উদ্বেগের বিষয় হচ্ছে যে এটা চুলকানোর সাথে সাথে সব জায়গায় ছড়িয়ে পড়ে, ভালো হয়ে যায়, মলম টলম মেখে কমে আসে, যে আবার চুলকায় তখন ছড়িয়ে যায়, এটা দেখতে ভালো লাগে না। এর রং কালো, এর প্যাচ গুলো দেখতে কিরকম অস্বস্তিকর লাগে। বাসায় যদি কেউ আসে আর আমি দেখা যাচ্ছে যে খালি গায়ে থাকি, গরম তো রাজশাহীতে, গাও গরম, আমি নিজেও খালি গায়ে থাকতে পছন্দ করি। তো উনি বলতেছে আমি খালি গায়ে থাকি, তো এটা খুব বিশ্রী দেখায়, কেউ যদি বাসায় আসে আমি সাথে সাথে কাপড় ফেলে দেবো। হ্যাঁ, এখন তো সারা হাত ছড়ায় পড়ছে। এখন দেখেন আপনি আমাকে সারায় ওষুধ দেন, সারায় তুলতে পারেন কিনা। ঠিক আছে, এইটুক ছিল কেস। তো খুবই ছ্যাঁচড়া এই মানে দুইটা মানে এগুলো পরজীবী। হ্যাঁ, লাইকেন প্ল্যানাস, পিম্পিফিগাস ভালগারিস খুবই ছ্যাঁচড়া টাইপের, সহজে যেতে চায় না। হ্যাঁ, তো আমরা একটু শুনি আপনারা কি কি এখানে পেলেন। স্যার এটা কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ, থ্যাংক ইউ। এটা তো লাইট ডিজাস্টার কোন জায়গায়? স্যার, ও তো ওই এখান থেকে মানে আগে জিজ্ঞেস করতেছি যে আপনি এরকম আর রোগ আরো করছেন কিনা বা এভাবে চিকিৎসা হয়েছে ওই কিনা। জায়গা থেকে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আর কে? স্যার ডিলুশন ওয়েলথ অফ, ওয়েলথটা কোন জায়গায়? স্যার ওই যে আমি জানি এটা প্রথমেই ওষুধটা খেলে ওষুধ যদি ঠিক হয় তো ইফেক্ট করবে। হলো না, ওয়েলথ হলো না। ওয়েলথ মানে হ্যাঁ আমার আছে, আই হ্যাভ সামথিং, নলেজ কিন্তু ওইভাবে দেখালো না। ওয়েলথ যদি নিতে চান অনেক দূর দিয়ে, কিন্তু এই প্রেসক্রিপশনের মধ্যে ওয়েলথ না। আর কি বলেন? কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্টস টু এই নো। নাহিদ মাহমুদ সাহেব যেটা বললেন সেটা এই রুব্রিক্স আপনি কভার করেন। কি রুব্রিক্স? কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্ট টু নো দ্যাট। ঠিক আছে। আর বরং কতদিন লাগবে, কি লাগবে, কত টাকা হ্যানতেন, এটাকে আপনারা কি নিতে পারেন? কি নিতে পারেন? টাকা পয়সার কথাবার্তা। বিজনেস। হ্যাঁ, টকিং বিজনেস টক। আর কি যতদিন লাগে লাগবে, যতদিন ইয়ে করবো হ্যানতেন। 717। পার্সিভারেন্স স্যার, হ্যাঁ, পার্সিভারেন্স। স্যার, হ্যাঁ। স্যার এটা কি এক জায়গায় ডার্কিং হবে যে আমি জানি কি থেকে কি হচ্ছে এটা? না, এটা লাইট ডিজাইন হওয়ার। হ্যাঁ,
এই আর কি, এই কটা রুব্রিক্স নিলেই আপনার ফসফরাস খুব ভালোভাবে চলে আসে। আমি ফসফরাস দিয়েছিলাম, ফসফরাস দেওয়ার পরে মানে তার 1 সপ্তাহের মধ্যে চুলকানি গুলা খুলে যায়, প্যাচ গুলা যেগুলো ফুলে ফুলে ছিল সেগুলো একটু হালকা হয়ে আসে, এবং এটা দেখে সে খুব উৎফুল্ল ছিল। হ্যাঁ, খুব ফুরফুরে মেজাজে, হ্যাঁ ডাক্তার সাহেব আমার খুব ফুরফুরে মেজাজে। আর 1 মাস পরে মোটেই চুলকানি ছিল না, কিন্তু প্যাচ গুলো ভালো তো অনেক সময় লেগেছে। হ্যাঁ, তাকে আমি পরবর্তীতে ফসফরাসের M1 কালেকশন করেছি, M3, M5 এভাবে অনেক ডোজ খাওয়ানোর পরে সে এটা হয়েছে আর কি। তবে এই পিম্পিভিগাস ভালগারিস, অমুক তমুক এগুলা প্রেসক্রিপশন করার সময় খুব সাবধানে করবেন।